চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। এটা তোমার প্রথম পর্যায় চন্দ্রগুপ্ত। অখণ্ড ভারতের জন্য, নিজের প্রতিজ্ঞার জন্য, আমার প্রতিজ্ঞার জন্য, ধননন্দের অত্যাচারী শাসনকে শেষ করার জন্য। তাই কোনো ভুল হলে চলবে না। তোমার একটা ভুল সেই সব কিছু ভঙ্গ করে দেবে যেসব প্রতিজ্ঞা তুমি করেছো আজ পর্যন্ত। আমি চন্দ্রগুপ্ত এই প্রতিজ্ঞা করলাম যে তোমার মৃত্যুর প্রতিশোধ নেব। ধননন্দ দাসত্বের জীবনযাপন করতে বাধ্য করেছিল যে ধননন্দ, যে কোনো মূল্যে তুই তার প্রতিশোধ দিবি। ছাড়বি না ওকে চন্দু। ভালো করে দেখে নে ধননন্দ, আমার সাথে মায়ের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে আমার আচার্যের। রণভূমিতে তোর সবকে পিষে মগধের রাজ সিংহাসনে বসবো আমি। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। যে কোনো যোদ্ধার কাছে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল গতি। যে কোনো যোদ্ধার কাছে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল গতি। নিজের গতির দ্বারা শত্রুর শিথিলতার সুযোগ নাও, অপ্রত্যাশিত শৈলী গ্রহণ করো, তার অসুরক্ষিত অংশে আক্রমণ করো। সামনাসামনি যুদ্ধে আগে শত্রুর গতিকে বোঝো, আর তারপর চমকে দেওয়া গতিতে তাকে পরাজিত করো। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা, নিজেকে পরিস্থিতির অনুকূলে ঢেলে নাও, এটাই জয়ের প্রধান রাস্তা। আর যুদ্ধে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। যে মুহূর্তে তোমার মনে হবে যে আর কোনো রাস্তা খোলা নেই, তখন তাদের কথা স্মরণ করো যাদের জন্য বাঁচতে চাও। চিন্তা করবেন না আচার্য, আপনার আশীর্বাদ নিয়ে ওই পাহাড় সমান অহেলিয়াকে পরাজিত করব আমি। দুটো ভুল করছো। প্রথম ভুল, যে শত্রু তোমার থেকে বড়, চালাক, শক্তিশালী, তাকে দুর্বল গণ্য করছো। আর দ্বিতীয় ভুল, এই অভিযানের উদ্দেশ্য কি তা তুমি বোঝোনি। আহিরিয়াকে পরাজিত করা তোমার উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হল তোমার প্রতি আহিরিয়ার হৃদয়ে সম্মান জাগ্রত করা, যাতে ও যুদ্ধে তোমার হয়ে লড়তে চায়। আপনি কি বলতে চাইছেন আচার্য? সৈনিকেরা নিজেদের শক্তিশালী নায়ককে ভয় পায়, যেমন মগধের সৈনিকেরা ধননন্দকে ভয় পায়। কিন্তু তারা ধননন্দের প্রতি নিজেদের মনে সম্মান পোষণ করে না। তাই এরকম 100 সৈনিকের ওপর যুদ্ধে সেই 10 জন সৈনিক ভারী পড়বে যাদের মনে নিজেদের নায়কের প্রতি সম্মান রয়েছে। চন্দ্রগুপ্ত, আমরা যতই চেষ্টা করি না কেন, ধননন্দের মতো বিশাল সেনাবাহিনী একত্রিত করতে পারবো না। তাই আমি চাই তোমার সেনাবাহিনীর প্রতিটি সৈনিক যেন মন থেকে তোমায় সম্মান করে। তারা যেন তোমায় ভয় না পায়, তোমায় ভালোবাসে। তাহলে তোমার 10 জন সৈনিকও ধননন্দের সহস্র সৈনিকের সমতুল্য। আচার্য, আগ্নেয়ীরা যাতে মন থেকে আমায় সম্মান করে, তার জন্য আমি কি করব আচার্য? তাদের সম্মান করে অর্জন করতে হবে। তোমার মনে তাদের প্রতি সম্মান,
একজন প্রকৃত নায়কের মতো আমার কথা ভাবলে যখন সঠিক সময় আসবে তুমি সঠিক উত্তরটাও পেয়ে যাবে। বিজয়ী ভাবা। শোনো শোনো, বায়ু যুদ্ধের নিয়ম শোনো। যে ওই পাহাড়ের চূড়োয় রাখা শঙ্খটাকে প্রথমে উঠিয়ে বাজাতে পারবে সেই বায়ু যুদ্ধে জয়ী হবে। আর এই গ্রামের প্রধান হবে। আর যে হেরে যাবে জয়ী ব্যক্তি তাকে হত্যা করবার অধিকার পাবে। আর ওই শঙ্খকে প্রাপ্ত করবার জন্য প্রতিযোগীরা সব রকম ছাড় পাবে। জন্য প্রস্তুত হয়ে যা, দেখা যাবে। যে কোনো যোদ্ধার কাছে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল গতি। যে কোনো যোদ্ধার কাছে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল গতি। সামনাসামনি যুদ্ধে আগে শত্রুর গতিকে বোঝো, আর তারপর চমকে দেওয়া গতিতে তাকে পরাজিত করো। পরিস্থিতির অনুকূলে ঢেলে নাও, এটাই জয়ের প্রধান রাস্তা।
শম্বা শম্বা। এটা আমার জঙ্গল বাচ্চা। এখন এই গাছের কাঁটার আনন্দ নেই। এখন তোর এই হাত কোনো কাজে লাগবে না। আর যুদ্ধে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। যে মুহূর্তে তোমার মনে হবে যে আর কোনো রাস্তা খোলা নেই, তখন তাদের কথা স্মরণ করো যাদের জন্য বাঁচতে চাও। সবসময় জিতে যাও কি করে চন্দ্রগুপ্ত? আমি শুধু এটাই ভেবে নিই যে লক্ষ্যে পৌঁছলে আমার মায়ের হাতে বানানো পায়েসের পাত্র আমার জন্য অপেক্ষা করছে, আর সেটা নেওয়ার জন্য আমি দৌড়তে থাকি আর জিতে যাই। সম্মান হারিয়েছি। তুলে নে শঙ্খটা আর বাজিয়ে দে। আমার সময় এখন শেষ হয়েছে। আগ্নেয়ীরা যাতে মন থেকে আমায় সম্মান করে, তার জন্য আমি কি করব আচার্য? তাদের সম্মান করে অর্জন করতে হবে। তোমার মনে তাদের প্রতি সম্মান। চলো হেলিয়া, হাত দাও, হাত দাও হেলিয়া। তোমার থেকে কেউ তোমার সম্মান কেড়ে নিতে পারবে না হেলিয়া। তুমি কালো আগ্নেয়ীদের প্রধান ছিলে আর আজও আছো, কিন্তু হ্যাঁ, যদি সম্ভব হয় তো নিজের ভাবনায়, নিজের চিন্তাধারায় কিছুটা অন্তর অবশ্যই এনো। যে জীবনে স্বর্ণই সবকিছু নয়, ধনী সবকিছু হয় না, তার থেকেও বড় হলো সম্মান, আত্মসম্মান। আর তার থেকেও বড় হলো নিজের গ্রামের সম্মান, আর তার থেকেও বড় মাতৃভূমির সম্মান। আর এই মাতৃভূমির সম্মানের জন্য আমার তোমার সাহায্য চাই, কিন্তু তোমাকে তোমার পথ থেকে সরিয়ে নয়। বিন্ধ্য পর্বতের প্রধান এখনো তুমিই আছো। এই গ্রামের প্রধানকে তার স্থান থেকে কেউ সরাতে পারবে না, তা সে চন্দ্রগুপ্তই হোক না কেন।
যাও অহেলিয়া, ওঠাও শঙ্খ আর বাজিয়ে গ্রামের প্রত্যেককে জানিয়ে দাও যে ওদের প্রধান আজও ওদের প্রধানই রয়েছে। চন্দ্রগুপ্ত, আগ্নেয়ীদের আবার সর্দার হওয়ার পর আমি তোমাকে কথা দিচ্ছি যে আজ থেকে যা তুমি বলবে আর যেখানে তুমি ডাকবে আমি আর আমার সাথেই সমস্ত আগ্নেয়ীরা তোমার সঙ্গে থাকবে। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, এটা আমার ভাইয়ের, ওকে মগধের এক সেনাপতি মেরে ফেলেছিল। আজ থেকে এটা তোমার কাছে থাকবে, কারণ আজ থেকে তুমিও আমার ভাই। আমি সব সময় এটা আমার সাথেই রাখবো। সর্দার, আমরা এই মগধের দুধকে কি করব? কি আর করবে, ওর কেটে ফেলা মাথাটা একটা থালায় সাজিয়ে অমাত্যকে পাঠিয়ে দাও। যাও। না হিরিয়া, সেটা নিয়ে একটা পরিকল্পনা আছে আমার। মহারাজের জয় হোক। বিন্ধ্য পর্বতের শৃঙ্গ থেকে আমাদের দুধ ফিরে এসেছে। তাড়াতাড়ি ডাকো ওকে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। মহারাজ, আগ্নেয়ীর প্রধান আহেরিয়া আপনার জন্য সংবাদ পাঠিয়েছেন। পড়ো। আমরা আপনার সিদ্ধান্তে সহমত। আমরা চাণক্য আর চন্দ্রগুপ্তকে ধরে ফেলেছি, কিন্তু এই দুজন বন্দীদের জন্য আপনি যতটা সোনার প্রস্তাব রেখেছেন, কিন্তু এই কাজের জন্য মগধের থেকে দ্বিগুণ সোনার প্রয়োজন। আমার কাছে আর এসবের কোনো মূল্য নেই।
আমার পালিয়ে যাওয়া শত্রুদের আবার ফিরে পাওয়া আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দিয়ে দাও আমার তো, যত সোনা ওরা চায় ওদের। কি কি বললে তুমি? হ্যাঁ, দ্বিগুণ সোনা? হ্যাঁ, এত বড় দুঃসাহস? আমার কাছে দ্বিগুণ সোনা চাইছে? আমার কাছে? তাও আবার কে? এক মামুলি বনবাসী সর্দার, ওই অহিরিয়া। মহারাজ, এই প্রস্তাবে তো ক্ষতির সম্ভাবনা আমাদেরই অনেক বেশি। কারণ আমরা কি করে জানলাম যে ওদের কাছে চন্দ্রগুপ্ত কিংবা চাণক্য সত্যি সত্যি আছে নাকি নেই? তবুও এই সুযোগটা আমাদের হারানো উচিত নয়। না মহারাজ, এটা কখনোই সম্ভব নয়। মানছি যে আমরা ওদের জঙ্গলের ভিতরে যেতে পারবো না, কিন্তু যে কোনো পদক্ষেপ আমাদের নেওয়ার আগে আমরা ওদের জঙ্গলের সমস্ত খবরাখবর আগের থেকেই তো নিতে পারি। আচ্ছা, তো এই খবরটা আমরা পাবো কিভাবে? এসব কি বলছেন আপনি অমাত্য প্রমুখ? তা কি মনে হয় আপনার যে আমি এতদিন ধরে একেবারে হাত গুটিয়ে বসেছিলাম? আচ্ছা, আপনি এসব কথা ছাড়ুন। আপনি আমাকে শুধু এটুকু বলুন যে আমি এই প্রধান আহেলিয়ার দাদাকে কিভাবে মেরেছিলাম। বলো, কিভাবে মেরেছিলে? মহারাজ, ওদের মাঝে আমার একজন বিশ্বস্ত গুপ্তচর রয়েছে, আর ওই আকনবীদের মাঝে আমার সেই বিশ্বস্ত গুপ্তচরই ওদের সমস্ত খবর আমাকে দিয়েছিল। আর আমি যদি এখন চাই, তাহলে এই সময়েও ও আমাকে ওদের সমস্ত খবর দিতে পারে। ও, তার মানে তাক দিনাদিন ধা ধা ধা। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिवन्दना मृत्योर्मोक्षयमामृतात्। কোনো সমস্যাই আশাকে পরাস্ত করতে পারে না। কোনো রাতই সূর্যোদয়ের সামনে টিকতে পারে না। কি হলো চন্দ্রগুপ্ত? আচার্য, আমি এত বছর ধরে আপনার সাথে আছি, কিন্তু এখনো আপনাকে বুঝে উঠতে পারিনি। আমার যখনই এরকম মনে হয় যে আমি আপনাকে বুঝতে শুরু করেছি, জানতে শুরু করেছি, আপনি এমন কিছু একটা বলে দেন বা এমন কিছু একটা করে দেন যার পেছনে কোনো গভীর উদ্দেশ্য থাকে বা গভীর অর্থ লুকিয়ে থাকে, যা আমি বুঝতেই পারি না। আমি যখনই কোনো পরিকল্পনা করি তখন তার সফলতা নিয়ে সংশয় আমার মনেও থাকে। আমি পরিকল্পনার রূপরেখাকে অনুভব আর অন্তর্দৃষ্টির সঙ্গে ভেবেচিন্তে সম্ভাব্য সমস্ত সংকটের কথা মাথায় রেখে কার্যে রূপান্তরিত করার চেষ্টা করি। কিন্তু কার্যের সফলতা, পরিকল্পনা, ভাগ্য আর অন্তরাত্মার স্বর একসঙ্গে মিলেমিশে তৈরি হয়। কার্যের সফলতায় এই তিনটেরই সমান ভূমিকা থাকে। সফলতার জন্য অর্জুনের মতো হওয়ার চেষ্টা করতে হবে। কেবলমাত্র লক্ষ্যের দিকে দৃষ্টি, আর কোথাও নয়। আচার্য, আপনি অহেরিয়াকে দিয়ে
ওই মগধদূতের হাত দিয়ে ওই বার্তা পৌঁছলেন যে ও আমাদেরকে ধরে ফেলেছে আর স্বর্ণের বদলে ও আমাদেরকে দিতেও রাজি। এর পিছনে আপনার কি উদ্দেশ্য? আমি তো কিছুই বুঝতে পারছি না আচার্য। এসো আমার সঙ্গে। এই আখনবীরা যারা ঘুমোচ্ছে এদের দেখো, এরা বীর সাহসী। ধননন্দকে এরা ভয় পায় না। সেনাবাহিনী তোমায় এদের নিয়েই বানাতে হবে। কিন্তু এদের কাছে কি অস্ত্র আছে? পুরনো। এই অস্ত্র দিয়ে কি এরা মগধের সেনার সঙ্গে লড়তে পারবে? না। তাহলে আমাদের এদের হাতে আধুনিক অস্ত্র দিতে হবে। অনুশাসনের দ্বারা সৈনিক করে তুলতে হবে। আর এর জন্য আমাদের সোনা চাই। আর সোনা না তোমার কাছে আছে, না তো আমার কাছে। তাই আমি ভাবলাম যে সোনা ধননন্দের কাছ থেকেই নিলে হয়। সূর্য, সূর্য মাথার উপরে উঠে গেল ভদ্রশাল, কিন্তু তোমার সূত্রের কাছ থেকে কোনো সংবাদ এলো না। খবর আসবে মহারাজ, অবশ্যই আসবে। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। আমাদের সূত্র থেকে এই খবর এসেছে যে আহেলিয়ার কাছে চাণক্য আর চন্দ্রগুপ্ত রয়েছে। দাদিদা কাদিদা দাদা, বিষয়টা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে মহারাজ। আমাদের তখনও আদিবাসীদের সাহায্যে বন্দী বানানোর প্রয়োজন ছিল, আর এখনো সেই কাজটাই করতে হবে। মাঝখান দিয়ে সমস্ত রাত কেটে গেল। রাত নষ্ট হয়নি আমাদের অমাত্য, বরং আমরা সারা রাত জেগে একটা পরিকল্পনা করেছি যাতে সাপও মারা যায় আর লাঠিও না ভাঙে। মহারাজ, আমরা ওদের থেকে চাণক্য চন্দ্রগুপ্তকে তো নেবই, আর আমাদের থেকে সোনাও নিয়ে যেতে দেব না। শাহলের সামন্ত শ্রীমান ভদ্রশাল মহারাজ ধননন্দের পক্ষ থেকে আপনাকে এই সংবাদটা পাঠিয়েছেন। না পড়ে কি খবর দিচ্ছিস?
জানিস না আমরা আকনাবি বনবাসী, বনের মধ্যে থাকি। লেখাপড়া জানলে তাহলে তোর মহারাজ ধননন্দর বদলে মগধের রাজ সিংহাসনে আমি বসতাম, বুঝলি? নে পড়। যদি তুমি আমাদের কথা শোনো তবেই তুমি তোমার কথা মতো সোনা পাবে। প্রথমত, সোনা আর বন্দীদের অদল বদল জঙ্গলের বাইরেই হবে। দ্বিতীয়ত, সোনা দেওয়ার আগে আমি চাণক্য আর চন্দ্রগুপ্তকে দেখতে চাই। আর শেষ এবং তৃতীয়ত, যখনই চন্দ্রগুপ্ত আর চাণক্যকে আমার হাতে তুলে দেবে তখনই আমি তোমায় তোমার মূল্য দিয়ে দেব। আমার এই 3টে শর্ত পূরণ করার পরেই অদল বদল সম্ভব। ব্যাস, নাকি আর কিছু লিখেছে? ব্যাস এটুকুই। দে এদিকে। এই, একে বিশ্রাম গৃহে নিয়ে যাও। আচার্য, আপনি যেমন বলেছিলেন ওরা ঠিক ওই রকমই 3টে শর্ত লিখে পাঠিয়েছে। অতি উত্তম। এবার কি করব আচার্য? ভদ্রশালকে বলুন যে আপনি ওর সমস্ত শর্ত মেনে নিচ্ছেন, কিন্তু ওকেও আমাদের একটা শর্ত মানতে হবে। আর সেটা হলো বন্দীদের সঙ্গে সোনার বিনিময়ে বিন্ধ্য পর্বতের পশ্চিমে অবস্থিত কাগালি অঞ্চলের কাছে কাল দ্বীপ্রহরে দেখা করুক। আহিরিয়া, নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য প্রস্তুত হয়ে যান। চলো, আমাদের পরিকল্পনা সফল করার জন্য অনেক কাজ বাকি আছে আমাদের। আমি আবারও বলছি মহারাজ, এই পরিকল্পনা সফল হবে না। মহারাজ, এই অভিযানের নেতৃত্ব আপনি আমাকে দিয়ে দেখুন, তারপরে আমি দেখাবো যে এটাকে সফলতার সঙ্গে কিভাবে পূর্ণ করতে হয়। এটা ছলনা হতে পারে মহারাজ। কোন ছলনার কথা বলছেন আপনি অমাত্য প্রমুখ? চোরদের থেকে চুরি করলে সেটাকে চুরি নয়, চালাকি বলা হয়। মহারাজের জয় হোক। মহারাজ, আকনবীরা আমাদের সব শর্ত স্বীকার করে নিয়েছেন। প্রতি উত্তরে ওরা শুধু একটাই শর্ত রেখেছে, যে অদল বদল কাল মধ্যাহ্নে বিন্ধ্য পর্বতের পশ্চিমে কাগালি দরবারের পাশেই হবে। দেখলেন মহারাজ, আস্তে আস্তে আমার পরিকল্পনা সফল হচ্ছে। আর ওরা যেখানে খুশি অদল বদল করুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি শুধু আমার উপর নিজের বিশ্বাসটা রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার সোনার থেকে একটা কণাও ওরা নিয়ে যেতে পারবে না। আমি আপনার সোনার রক্ষা আমি নিজের প্রাণ দিয়েও করব মহারাজ। তাহলে ঠিক আছে ভদ্রশাল,
আমি তোমার ইচ্ছে অনুসারে তোমাকে এই অভিযানের নেতা বানাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে ভদ্রশাল, এই অভিযানে মগধের রাজকীয় স্বর্ণ ব্যবহার করা হচ্ছে। যদি এই স্বর্ণের অপপ্রয়োগ ঘটে কিংবা স্বর্ণ ব্যবহার করে মগধ তার শত্রুকে না পায়, তো তোমাকে তোমার সমস্ত পরিবার সমেত নগরের চৌমাথায় জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে। বাহ অমাত্য বাহ, তোমার এইরকম সব সময় সঠিক সময়ে রাজ্যের মঙ্গলে সঠিক নিয়ম মনে করিয়ে দেওয়া ভালো লাগে আমার। এরকমই হবে, এরকমই তো হওয়া উচিত। ধিনাক ধিনাক ধিন ধা ধা ধা, অভিযান শুরু করো। আচার্য, আপনার আদেশ অনুযায়ী সোনা যে স্থানে আনা হবে তার সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছে। ধননন্দ এই অভিযানের দায়িত্ব ভদ্রশালকে দিয়েছে, আর আমি খোঁজ খবর করে জেনেছি যে ভদ্রশাল একজন বীর যোদ্ধা তো বটেই, বরং প্রতিটি কাজের জন্য 3টি বিকল্প পরিকল্পনা করে রাখে। বাইরে থেকে তাকে যেমন দেখতে, ভিতর থেকে সে একেবারেই সেরকম নয়। তার মস্তিষ্কে সর্বদা ধূর্ত সব পরিকল্পনা ঘুরে বেড়ায়। ধূর্ত শেয়াল যেমন হয়, ব্যাস ভদ্রশালও তেমনই। তাই আমাদের অতিরিক্ত প্রস্তুতি আর বুদ্ধির দ্বারা তার সম্মুখীন হতে হবে। আপনি চিন্তা করবেন না আচার্য, ভদ্রশাল জানতেও পারবে না যে তার উপর কোথা থেকে আর কিভাবে আক্রমণ হচ্ছে। কিন্তু আপনার এই পরিকল্পনায় আপনার জীবন সংকটে রয়েছে, আর আমি শুধু এটা নিয়ে চিন্তা করছি। এতে আমাদের দুজনের জীবনই সংকটে পড়বে চন্দ্রগুপ্ত। এখন যখন আমরা প্রথমবার আগ্নেয়ীদের নেতৃত্ব দিচ্ছি, তারা আমাদের দিকে আশাপূর্ণ দৃষ্টিতে দেখছে, আমাদের তাদের দিশা দেখাতে হবে, ওদের সামনে উদাহরণ তুলে ধরতে হবে। একজন নায়ক, একজন আদর্শ সেনাপতি যখন এই বিষয়ে সন্তুষ্ট হয়ে যায় যে এই পথে চলেই সে জয়লাভ করবে, এই পথই তাকে সফলতার দিকে নিয়ে যাবে, তখন দৃঢ়তার সঙ্গে তার নিজের সিদ্ধান্তে অটল থাকা উচিত। এমনকি ওই পথ অত্যন্ত দুরূহ হলেও অথবা সংকটপূর্ণ হলেও, তাহলে এই সব আশঙ্কা একজন আদর্শ সেনাপতির কাছে অর্থহীন হয়ে ওঠা উচিত। আমি জানি চন্দ্রগুপ্ত যে তুমি আমাকে নিয়ে চিন্তা করো, কিন্তু যে সংকট ধননন্দের জন্য মাতৃভূমির ওপর ঘনিয়েছে, তার সম্মুখে আমার সংকট কিছুই না, কিছুই না।